মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর 5 দিন পর থেকেই জ্বালানি সংকটে ভুগছে বাংলাদেশ। এই সংকটের শুরু থেকে আজ পর্যন্ত সরকারের পক্ষ থেকে পর্যাপ্ত পরিমাণে জ্বালানি মজুদ আছে বলে আশ্বাস দেওয়া হলেও চাহিদা মতো কোথাও মিলছে না তেল। দীর্ঘ সময় অপেক্ষার পরও তেল না পেয়ে ঘটছে খুনের মতন ঘটনা। দেখা দিচ্ছে মারামারি ও হানাহানি। তেলের ডিপোতে বিজিবি মোতায়েন এবং রেশনিং করেও পরিস্থিতি স্বাভাবিক করতে পারছে না সরকার। এরই মধ্যে অসাধু ব্যবসায়ীদের তেলের অবৈধ মজুদ ও প্রতিবেশী দেশে তেল পাচারের সংবাদ আসছে গণমাধ্যমে। সংকটের এই মুহূর্তে দেশে জ্বালানি খাতের ওপর তৈরি হওয়া চাপ সামলাতে অন্যান্য দেশের ন্যায় সাপ্তাহিক ছুটি বাড়ানো, হোম অফিস বা অফিসের সময়সূচিতে বড় ধরনের পরিবর্তন আনার কথা ভাবছে সরকার। এর পাশাপাশি মধ্যপ্রাচ্যের বাহিরে বিকল্প উৎস থেকে জ্বালানি আমদানির লক্ষ্যে অন্যান্য দেশের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে সরকারের পক্ষ থেকে। কিন্তু বিকল্প উৎসগুলো বাংলাদেশের রপ্তানির ব্যাপারে আগ্রহী হলেও শিগগিরই সরবরাহের নিশ্চয়তা দিচ্ছে না তারা। এলএনজি ও এলপিজি আমদানির ক্ষেত্রেও একই ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে। তবে কি আসন্ন এপ্রিলে জ্বালানি সংকট আরো ভয়াবহ হতে যাচ্ছে? যদি তাই হয় তবে বর্তমান বাস্তবতায় এখন সমাধান কি? এসব নিয়ে আলোচনায় আজ রাজখান স্টুডিওতে আছেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের সাবেক সদস্য মোহাম্মদ মকবুল ইলাহি চৌধুরী, আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর সাইমা হক বিদিশা এবং আছেন বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ নাজমুল হক। স্বাগত জানাচ্ছি আজকের রাজকাহনে। মোহাম্মদ নাজমুল হক, তেল নিয়ে এক ধরনের তেলেশমাতি দেখতে পাচ্ছি আমরা। সরকার বলছে পর্যাপ্ত মজুদ আছে, কিন্তু পাম্প মালিকরাও যদিও বলার চেষ্টা করছে যে মজুদ আছে, কিন্তু আসলে যারা তেল নিতে যাচ্ছেন অর্থাৎ সাধারণ যারা গ্রাহক আছেন তারা বলছেন যে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থেকেও তারা তেল পাচ্ছেন না। আমি একটু জানতে চাই, তেল কি আসলে আছে নাকি নাই? ধন্যবাদ আপনাকে আপনার প্রাসঙ্গিক প্রশ্নের জন্য। আসলে সরকার যেটা বলছেন যে পর্যাপ্ত তেল মজুদ আছে, কথাটি সঠিক ওই সেন্সে যে সরকারের কাছে তো একটা হিসাব আছে যে 2025-এ এই সময় কী পরিমাণ তেলের চাহিদা ছিল। আবার ধরেন একেবারে রিসেন্টলি যদি বলেন তাহলে মার্চ মাসে তো এখন এই অবস্থা হচ্ছে, ফেব্রুয়ারি বা জানুয়ারি ডিসেম্বরে কী পরিমাণ চাহিদা ছিল, ওনারা ওই হিসাবটা করছেন এবং ওইটাই করা উচিত। এখন প্রশ্নটা হয়েছে যে পাবলিকের ভিতরে যে আপনি যেমনটি বললেন যে যুদ্ধ শুরু হওয়ার 5 দিন পরের থেকে এই অবস্থা, এইটা অবস্থাটা হলো কেন? এটার অবস্থার কারণ হলো যে মানুষের ভিতরে, ভোক্তা যারা, তাদের ভিতরে একটি প্যানিক তৈরি করা হয়েছে। সেটা যেই মাধ্যমেই হোক একটা প্যানিক ছড়িয়ে দেওয়া হয়েছে। সেটা কি প্যানিক? প্রথমে যেটা হলো সেটা হলো যে প্রথম 28 তারিখে যুদ্ধের পর মানুষের ভিতরে 2-3 দিন আমরা দেখেছি, আমরা নিজেরাও এটা করেছি যে মিডল ইস্ট থেকে তেল আসে, মিডল ইস্টের যুদ্ধ আরম্ভ হয়ে গেলো, তাই কী জানে কী অবস্থা দাঁড়ায়। এই আলোচনার মাঝে সীমাবদ্ধতা ছিল এটা। কিন্তু দেখা গেল যে 3 তারিখের থেকে, মার্চের 3 তারিখের থেকে কিছু কিছু ইউটিউবার বা সোশ্যাল মিডিয়ায় এই ধরনের আলোচনা আসলো যে হয়তো তেলই পাওয়া যাবে না, বা তেল পাওয়া গেলেও অনেক দাম বেড়ে যাবে। এই ধরনের আলোচনা 2 দিন হলো। ঠিক আপনারা ধরেন 6-7 তারিখের দিকে কিছু তথ্য আপনারা জোগাড় করলেন, প্রিন্ট অ্যান্ড ইলেকট্রনিক মিডিয়া, সরকারের কাছ থেকে এটা জোগাড় হয়েছে যে বাংলাদেশের তেলের মজুদটা কত আছে। সেখানে বলা হয়েছিল ডিজেলের মজুদ 14 দিন, অক্টেনের মজুদ 28 দিন, পেট্রোলের মজুদ 32 দিন। এই খবরটা যখন আসলো তারপরের থেকে মানুষের মধ্যে একটা প্যানিক চলে, আর সর্বনাশ, 1 মাসেরও তো মজুদ নেই, তাহলে তো আমি তেল পাবো না। এই তখন তাদের ভিতরে এই প্যানিকটা ঢুকার সাথে সাথে তাদের একটা প্যানিক বাইং টেন্ডেন্সি চলে আসলো। এর মধ্যে আপনি ধরেন কয়েকদিন পরে আবার এটা কি হলো যে ওই যে আপনার এই হোল্ডিং একটা টেন্ডেন্সি চলে আসলো যে তেলের দাম বাড়তে পারে, বাড়লে মজুদ করে রাখি। এইটা সরকার জানতে পারার পর প্রধানমন্ত্রীর দপ্তর থেকে বলা হলো যে না, তেলের দাম বাড়ানো হবে না, আশ্বস্ত করা হলো। তারপরেও তো মানুষ থামছে না। এখন আসেন আপনি যেটা আপনি দ্বিতীয় প্রশ্নটা ছিল যে পর্যাপ্ত মজুদ আছে, পাম্পে তেল নেই কেন? এখন আপনি একটা পেট্রোল পাম্পে যদি নর্মাল টাইমে প্রতিদিন 5,000 লিটার তেলের তার চাহিদা থাকে, রেগুলার তিনি 5,000 লিটার উঠাচ্ছেন, কোনো দিন 4,500, কোনো দিন 5,000, কোনো দিন 5,500 বিক্রি করছেন, আর তার স্টোরেজের মধ্যে ধরেন 1,000-1,500 থাকতেছে, পরের দিন আবার নিয়ে আসতেছেন। ওই 5,000 সেল করা পাম্পে তো এখন চাহিদা হয়ে গেছে, আমি যদি এখনকার কথা বলি, 12 থেকে 15,000। এখন এই 12 থেকে 15,000 যে চাহিদাটা, সরকারের কাছে যতই তেল থাকুক, সরকার কিন্তু সরাসরি ভোক্তাকে তেল দিতে পারছে না, ওনাদেরকে আমাদের মাঝে যেতে হয়। ভোক্তা আমার কাছে আসতেছে চাহিদা নিয়ে, আমি ওই ভোক্তার চাহিদা নিয়ে যাচ্ছি ডিপোতে বা সরকারের কাছে। কিন্তু এখানেই তো প্রশ্ন যে নাই একটা ওইটাই আমি বলছি, ওইটাই আমি বলছি যে কেন এটা হচ্ছে। আপনি আমাকে দিয়েছেন গত একটা হিসাব করে এভারেজ 5,000 লিটার, ভোক্তা এসে চাচ্ছে আমাকে কাছে 12,000 লিটার। তো এই 5,000 লিটার তো আমি বিক্রি করবো সকাল থেকে সন্ধ্যা 7টা 8টা পর্যন্ত, ভোক্তা তো আমার এটা 12টার মধ্যে নিয়ে গেছে।
তা আমি আমি কী করবো? যখন আমি ভোক্তার সাথে তর্ক করতে গেছি, পাম্প ভাঙো, স্টাফরে মারো, অনেক স্টাফ আমার হসপিটালে নিহত হয়েছে। হ্যাঁ, নিহত হয়েছে। তো এই অবস্থাগুলো যখন শুরু হয়ে গেল, আমরা সরকারকে বললাম আমাদেরকে নিরাপত্তা দেন। সরকার বললো ঠিক আছে আমরা পুলিশ দিচ্ছি। ভাই, কোথাও পুলিশ নাই। আচ্ছা, এখন তো বিজিবি মোতায়েন করা হয়েছে। ওটা ওনাদের ডিপোতে, কোনো পেট্রোল পাম্পে এটা করলে তো বেঁচেই গেছিলাম। ওটা ওনাদের সরকারি যত ডিপো আছে সেখানে বিজিবি না আর্মি দেওয়া হয়েছে, কিছু বিজিবিও দেওয়া হয়েছে। আর আমাদের এখানে তো পুলিশই নাই। ওনারা কথা দিলেন পুলিশ দিবেন, কিন্তু দেখা গেল কোনো পাম্পে কোনো পুলিশ নাই। আচ্ছা, এরপরে দেখেন একটা জিনিস যেটা এখন হয়েছে, এমন একটা অবস্থা ক্রিয়েট হয়েছে যে আমাদেরকে আবার নতুন একটা সিস্টেম করলেন কি ভোর 7টা থেকে তেল দেবেন। তো ব্যাংকে তো খোলে 10টায়, আমি পে অর্ডার করে বের করে ডিপোতে যেতে যেতে পেয়ে যাবে 1টা, তারপরে 3টার সময় তেল বন্ধ করে দিবেন। তো এটা নিয়ে আমি উপরের লেভেল আলাপ করার পর দেখলাম যে ওনারা আমাকে আশ্বস্ত করলেন যে কোনো আপনার পেট্রোল সারা বাংলাদেশে কখনো যদি ডিপোতে গিয়ে 3টা বা 3:30টায় পৌঁছে তেলটা দেয় নেই আমাকে বলবেন। তো দেখলাম এইটা কাজ করতেছে। এটা কাজ মানে করতেছে। সরকার কি আসলে এখনো পর্যন্ত আপনারা মনে করছেন যে যথেষ্ট সঠিকভাবেই তারা এগোচ্ছে, তারা আসলে যে ব্যবস্থাগুলো নিচ্ছে সেগুলো হয়তো আমরা এই সংকটটা মূল কাটিয়ে জায়গায় তো ত্রুটি রয়ে গেছে। সেটা হলো আপনি এই প্যানিক বাইং আর স্টোরিং এই টেন্ডেন্সি, এটা বন্ধ করতে হলে আপনাকে প্রথমেই একটা কাজ করতে হবে, একটা নীতিমালা তৈরি করতে হবে খুব শর্ট টাইমে। আমি আসবো এই জায়গাটাতে আপনার কাছে, যে নীতিমালার কথা আপনি বলছেন। অথবা ডক্টর সাইমা হক বিদিশা, আপনার কাছে আসি। এই যে আসলে তেল নিয়ে যে সংকট কিংবা যে যুদ্ধের কারণে আসলে প্রভাবটি পড়েছে, সেটি তো আসলে শুধু বাংলাদেশে নয়, পুরো বিশ্বে আসলে এখন এই বড় সংকটটির মুখে। একটু জানতে চাই, যেই সময়টাতে আসলে যুদ্ধটা শুরু হয়েছিল তখন থেকে তো বোঝা যাচ্ছিল যে এরকম একটা বিশাল বড় সংকটের মুখে পুরো বিশ্ব পড়তে যাচ্ছে। তখন কি আসলে আমাদের এই পদক্ষেপগুলো গ্রহণ করা দরকার ছিল, নাকি ঠিক সেই সময়টাতে আমরা পদক্ষেপগুলো গ্রহণ করতে পারিনি? ধন্যবাদ। মূল বিষয়টি হচ্ছে যে যে আমরা যে সংকটটির কথা বলছি সেটি কিন্তু খুব সহজ একটা সংকট না, এটা বেশ একটা জটিল বিষয়। এবং আমরা আমাদের দেশের মতো অনেক দেশই, বিশেষ করে আমরা জ্বালানির উপরে, বিভিন্ন তেল গ্যাস বিভিন্ন জ্বালানির উপর এমনভাবে নির্ভরশীল এবং আমরা এমনভাবে আমদানির উপর নির্ভরশীল, আমাদের পক্ষে কিন্তু এই পরিস্থিতিতে আসলে খুব সহজ একটা সমাধান বা খুব দ্রুত কিছু করে ফেলা সেটা যে খুব সহজ সমাধান তা না। এখন পুরো বিষয়টার মধ্যে একটা সংকট আছে। এখন সংকটের ক্ষেত্রে আসলে স্বল্প মেয়াদে এবং দীর্ঘমেয়াদে আমাদের চিন্তা করতে হবে বা মধ্যমেয়াদে চিন্তা করতে হবে কিভাবে আমরা জায়গাগুলোকে সমাধান করতে পারি। সরকার এখন পর্যন্ত কিছু কিছু পদক্ষেপ নিয়েছে অবশ্যই। তো যে বিষয়গুলো যেটি জরুরি সেটি হচ্ছে যে আসলে আমাদের বিভিন্ন খাতগুলো তো এফেক্টেড হচ্ছে। এখন সেই জায়গাগুলোতে আসলে যেটা দেখার দরকার সেটা হচ্ছে যে অগ্রাধিকারের যে জায়গাগুলো, সেই অগ্রাধিকারের জায়গার মধ্যে আপনি খাদ্য নিরাপত্তার বিষয়টা একটা অগ্রাধিকারের জায়গা, এবং খাদ্যের ক্ষেত্রে মূল্যস্ফীতির বিষয়টা এবং খাদ্য এবং অন্যান্য পণ্যের মূল্যস্ফীতির বিষয়টা, এটা একটা অগ্রাধিকারের জায়গা। অবশ্যই একটা অগ্রাধিকারের জায়গা যেটা আলোচনা একটু কম আসছে সেটা হচ্ছে আমাদের সামষ্টিক অর্থনীতির ভারসাম্যের জায়গাটাও কিন্তু এটার সাথে জড়িত। কলকারখানা থেকে শুরু করে অর্থনৈতিক বিভিন্ন উৎস কিন্তু রপ্তানি, আমাদের রপ্তানি আয় এবং আমাদের ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন, তো এই সমস্ত কিছুকে কেন্দ্র করে আমাদের একটা যে প্ল্যানটা, সেটা অগ্রাধিকারের জায়গাটা যে কোন কোন জায়গায় স্বল্প মেয়াদে আমাদের দেখতে হবে। আমাদের তো কৃচ্ছ্রতা সাধন করতেই হবে। এখন সেই কৃচ্ছ্রতা সাধনের ক্ষেত্রে কোন কোন জায়গাকে আমরা আসলে মোটামুটিভাবে একটা স্বস্তিদায়ক অবস্থায় আমাদের রাখতে হবে এবং সেই জায়গাগুলো যেন খুব একটা এফেক্টেড না হয়, যে জায়গাগুলোর কথা বললাম সেগুলোকে চিন্তা করে আমাদের পদক্ষেপগুলো নিতে হবে। এবং সেদিক থেকে যদি আমি বলি তাহলে আসলে সার্বিকভাবে পুরো জায়গাটা তো আমরা এই কথাটাও বলছিলাম যে এমনকি আপনি যদি বলেন যে শিক্ষাও কিন্তু এর প্রভাব মুক্ত নয়। যেমন আমাদের বিভিন্ন কারিগরি যন্ত্রপাতি, কম্পিউটার এবং এই বিষয়গুলো যেমন হিলিয়াম গ্যাস এবং এগুলোর সাথে জড়িত, মাইক্রোচিপগুলো, সেমিকন্ডাক্টরগুলো। সুতরাং পুরো বিষয়টা কিন্তু প্রভাবটা কিন্তু খুবই, ব্যাপ্তিটা অনেক বেশি। যেহেতু ব্যাপ্তিটা অনেক বেশি সেহেতু বিভিন্ন জায়গায় যে জিনিসটা দেখা দরকার, সে বিভিন্ন সংকট হতে পারে সেগুলোকে চিন্তা করে বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করে। এবং এটা বর্তমানে যেমন একটু যুক্ত করি ডক্টর সাইমা হক, সংকটটা আসলে হতে পারে নাকি সংকটটা ইতিমধ্যে শুরু হয়েছে? সংকটটা তো কিছু সংকট তো আমাদের চ্যালেঞ্জ তো কিছু এখন আছে, সেটা আমরা দেখতে পাচ্ছি। এখন বিষয়টা কিন্তু যে বিষয়টা একটু আগে অন্য বক্তা যিনি যেটি বললেন সেটি হচ্ছে যে চাহিদা যদি অতিরিক্ত থাকে এবং যোগান যদি মজুত করার যদি একটা টেন্ডেন্সি দেখা থাকে, তখন তো আসলে এটা কৃত্রিম একটা সংকট তৈরি হয়। সংকট যতটা তার সেটার ক্ষেত্রে আমরা ভোক্তা হিসেবে যারা আছি, আবার
যারা মজুত করছে, উভয় পক্ষই কিন্তু সংকটটাকে আরো বেশি তীব্রতর করছে। এখন পুরো বিষয়টা যদি আমরা স্বাভাবিক প্রক্রিয়ায় যদি পুরো বিষয়টা হতো এবং এই এক ধরনের প্যানিকটা যদি না থাকতো বা প্যানিকটা আরো কম থাকতো, এবং মজুদের বিষয়টা যদি আমরা যদি দেখি যে এটাকে যদি শক্ত হাতে আরো যদি আমরা আরেকটু স্ক্রুটিনি করা যদি হয়, তাহলে এই সংকটের বিষয়টা কিন্তু আর একটু কমে আসবে। এবং সেই জায়গাটাতে প্রায়োরিটি সেট করে দেখা যে কোন কোন জায়গাকে আমরা কিভাবে কৃচ্ছ্রতা সাধন করব, শেষের জায়গায় একটু দেখা যে কোন জায়গায় আসলে কিভাবে কৃচ্ছ্রতা সাধন করা যায়। যেহেতু আসলে আমাদের এই যে পরিস্থিতিটা তৈরি হয়েছে, সেই পরিস্থিতিটা মোকাবেলা করবার জন্য যে পরিমাণ অর্থ দরকার সেটি যেহেতু আমাদের নেই, সেই জায়গাটিতে এই মুহূর্তে সবচেয়ে ভালো উপায়টা বোধহয় সাশ্রয়ী হওয়া। কিন্তু সেই সাশ্রয়ী হওয়ার যে উপায়টা, সেই উপায়টির মধ্যে কি আসলে আমরা এখনো যাত্রাটা শুরু করেছি? সাশ্রয়ী হওয়ার যে বিষয়টা সেটা আগেই বললাম যে দেখুন, আমাদের তো আসলে অন্যান্য দেশেও কিন্তু, পৃথিবীর বিভিন্ন দেশে কিন্তু দেখা যাচ্ছে, এশিয়ার দেশগুলো, হ্যাঁ, যেহেতু তারা খুব এই হরমুজ প্রণালী এবং সংশ্লিষ্ট এফেক্টেড জায়গাগুলোর মধ্যে, এশিয়াতেই তো আসলে মূলত রপ্তানিগুলো হচ্ছে, তো সেই জায়গাটাতে কিন্তু আমরা দেখছি এশিয়ার দেশগুলো কিন্তু বিভিন্নভাবে বিভিন্ন স্ট্র্যাটেজি নিচ্ছে। আমরা কিন্তু দেখেছি যে আমাদের বিভিন্ন জায়গায় কিন্তু কিছুটা কৃচ্ছ্রতা সাধনের কাজ করা হচ্ছে। এটা আরেকটু ব্যাপ্তিটা বাড়াতে হবে এবং এখানে আমাদের হয়তো দেখতে হবে যে, যেমন আমরা দেখছি হোম অফিসের কথা বলা হচ্ছে, অনলাইনের কথা বলা হচ্ছে, এখানে একটা ব্যালেন্স দরকার আছে। একদিক থেকে আমাদের দেখতে হবে যে আমাদের সার্বিকভাবে আমাদের অর্থনৈতিক কর্মকাণ্ড, সেটাও কিন্তু আবার অর্থনীতির চাকাটাকে কিন্তু চালু রাখাটা জরুরি। হ্যাঁ, সার্বিকভাবে যদি আমরা তো আসলে আছে, সেটাকে অস্বীকার করার খুব একটা সুযোগও তো নেই। মোহাম্মদ মকবুল ইলাহি চৌধুরী, আপনার কাছে আসি। এই সরকার এখনো পর্যন্ত সংকট স্বীকার করেনি। 25শে মার্চ, মাত্র এক সপ্তাহ আগেও যদি আমি তাকাই, ঠিক সেই দিনটিতেও জ্বালানি মন্ত্রী বলেছেন দেশে জ্বালানির কোনো ঘাটতি নেই। এবং 25শে মার্চ বাংলাদেশের একটি জাতীয় পত্রিকায় বলা হয়েছে যে, বিবিসি বরাত দিয়ে বলা হয়েছে, ডিজেল আছে 14 দিনের, অক্টেন 9 দিনের, পেট্রোল 11 দিনের। সাধারণ অবস্থার দিকে যদি আমি তাকাই, তাহলে 20 থেকে 25 দিনের মজুদকে সাধারণত একটি দেশে নিরাপদ মনে করা হয়। ইতিমধ্যে কিন্তু সেই নিরাপদের যে মাত্রা, সেটির বাইরে আমরা বেরিয়ে গেছি। তাহলে এখনো আমরা বলছি যে আসলে সংকট নেই, পরিস্থিতিটা আসলে কোন দিকে যাচ্ছে? দেখেন, আমরা জিনিসটাকে খুব হালকাভাবে নিয়েছি। প্রথম দিকে আসলো তেল নাই, কাজে রেশনিং করে, এখান থেকেই কিন্তু প্যানিকটা শুরু হলো। তারপরে বলা শুরু হলো না কোনো সমস্যা নেই, কিন্তু সমস্যা আছে, এটাকে মেনে নিয়ে সেইভাবে সবাইকে প্রস্তুতি দেওয়াটাই ছিল যথাযোগ্য ব্যবস্থা। এটা হচ্ছে প্রথম কথা। এটাকে মেনে নিতে হবে যে এটা সংকট, এবং সংকটকালীন অবস্থায় শুধু সরকারের একার পক্ষে এটা সামাল দেওয়া সম্ভব না। সরকার, জনগণ, সবাই, ব্যবসায়ী, সবাইকে নিয়েই কিন্তু করতে হবে। 1 2 নম্বর যে বিষয়টা আমি বলবো আপনাকে, সংকট সমাধানের জন্য একটাই তার দিকে তাকায় আছে, ওই হরমুজ প্রণালী, বিদেশ থেকে আমদানি। আমি কিন্তু আমার নিজের ঘরের দিকে তাকালাম না। আমার নিজের ঘরেও কিন্তু আমার গ্যাস আছে। আজকে আপনি যদি গ্যাস চুরি 1 সপ্তাহ ড্রাইভ দেন, 200 মিলিয়ন কিউবিক ফিট গ্যাস পার ডে ইউ ক্যান সেভ। 200 মিলিয়ন মানে হচ্ছে 1400 মেগাওয়াট গ্যাস আপনি সাশ্রয় করতে পারেন। 1400 মেগাওয়াট গ্যাস, তাও কি সস্তা বিদ্যুৎ উৎপাদন, যেখানে 2 থেকে 2.5 টাকায় পার কিলোওয়াট আওয়ার বিদ্যুৎ। আপনি যখন সাশ্রয়ের কথা বলছেন, সেখানে ঢাকা, চট্টগ্রাম সহ 8টি জেলায় 1 লাখ লিটারের বেশি জ্বালানি ইতিমধ্যে মজুত করা হয়ে গেছিল, যেগুলো আসলে উদ্ধারও করা গেছে। এটা তো উদ্ধার হয়েছে, এটা তো নষ্ট হয়নি। কিন্তু আমি যেটা বলতেছি সেটা হচ্ছে চুরি। কিন্তু প্রশাসনের নাকের ডগায় তো তাহলে এগুলো হচ্ছে। ডেফিনেটলি এই জায়গাটাই তো আমি তো বলবো যে আমি হলে যে কাজটা প্রথম করতাম, যেটা সব থেকে সোজা কাজ, আমার চুরিটা বন্ধ করা, আমি সেটা করতাম। 2 নম্বর কাজ হচ্ছে আমার গ্যাস ক্ষেত্রগুলোর থেকে আমি কিন্তু এখনও গ্যাসের উৎপাদন বৃদ্ধি করতে পারি, সেটাকে আমার প্রচেষ্টা গ্রহণ করা, আমি কতটুকু করতে পারি। আমি একটা ছোট্ট এক্সাম্পল দিই। একই বাংলাদেশে বসে, একই কন্ডিশনে বসে শেভরন 800 থেকে 1000 মিলিয়ন পার ডে গ্যাস উৎপাদন করে, তার থেকে বেশি গ্যাস নিয়ে আপনার সিলেট গ্যাস ফিল্ড 100 মিলিয়ন উৎপাদন করতে পারে না। এটা তো হইতে পারে না। বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেড অন্তত তার অর্ধেকটা হলেও করে। কাজে এই জায়গাগুলোকে আমাদেরকে হাত দিতে হবে, এই জায়গাগুলোকে আমাদেরকে চেষ্টা করতে হবে এখান থেকে।
এটা না করে আমি শুধু বিদেশ থেকে আমদানি করব, এই অবস্থায় আমদানি কখনো আপনি ঠিক মতো টিকাইতে পারবেন না। এবং কিন্তু এই যদি অবস্থা আসলে এখন যে অবস্থায় আছি সেই অবস্থায় যা থাকা দরকার সাধারণ অবস্থাতেই তো আমরা ঘাটতি দেখতে পাচ্ছি। ঘাটতি তো আমাদের ইচ্ছাকৃতভাবে ঘাটতি। আপনি তাকায় থাকেন বিদেশ থেকে আমদানি করার জন্য, পাইপলাইনে দেবেন, এখান থেকে চুরি হবে, চুরি ঠেকানোর চেষ্টা করবেন না। আপনি ক্যান ইউ ইমাজিন যে 200 মিলিয়ন কিউবিক ফিট গ্যাস পার ডে মিনিমাম চুরি হয় এবং এটা ঠেকানোর কোনো চেষ্টা নেই। বিগত সরকারের কাছ থেকে আমরা অনেক কিছু আশা করেছিলাম। আমি তিনবার তাদেরকে দিয়েছি, কাগজ দিছি যে প্লিজ স্টপ ইট। আপনাদের পক্ষে আর্মি আছে, পুলিশ আছে, বিডিআর আছে, মব আছে, স্টপ ইট। কোনো নজর দেখে নেই। আবার যেই এবং হরমুজ প্রণালী নিয়ে আজকে আলোচনা হচ্ছে, হরমুজ রাখেন, সেই হরমুজ কিন্তু মাত্র 20% এক্স্যাক্টলি মাত্র 20% আপনার চলাচল করে। শোনেন, আপনার এই গ্যাসের বা তেলের সংকট তো আজকে প্রথম না। 1973 সালে আরব ইসরায়েল যুদ্ধে প্রথম আমরা ধাক্কা খেয়েছি, যখন $2 থেকে $2.5 তেল এক লাফে পার ব্যারেল $10 থেকে $12 আসলো। তখনই কিন্তু বঙ্গবন্ধু এটা রিয়ালাইজ করলেন, তার সোনার বাংলা করতে গেলে ওই বিদেশি তেল নির্ভর বা জ্বালানি নির্ভর হলে হবে না। যার জন্য উনি যেটা করলেন, নিজস্ব উদ্যোগে তেল গ্যাস অনুসন্ধানের চেষ্টা করলেন। 5টা গ্যাস ক্ষেত্র কিনলেন উনি। কেন কিনলেন? তখন শেল অয়েল কোম্পানি এই তিতাস, বাখরাবাদ, রশিদপুর, কৈলাসটিলা, হাবিগঞ্জ এগুলোর মালিক। তাদেরকে বললেন যে তুমি, ওনার একটা মাথার মধ্যে ছিল যে এলাকার উপর দিয়ে গ্যাস পাইপলাইন যাবে ওই এলাকায় ইন্ডাস্ট্রি ডেভেলপ করবে। তো উনি বললেন যে তুমি গ্যাস নেটওয়ার্ক এক্সপান্ড করো। ওরা বললে যে বাবা, যে নেটওয়ার্ক আমরা করছি সেটাই তো আমার লসে রান করতেছে, আর আমি বাড়াইতে পারবো না। বুঝতে, ঠিক আছে, লস হচ্ছে, ঠিক আছে, তো তোমার 15 দিন সময় দিলাম, আইদার ইউ কাম ব্যাক উইথ এক্সপানশন প্রোগ্রাম, অথবা তুমি আমার কাছে এটা বিক্রি করে দেবা, কয় টাকা চাও সেটা বলে যাবো। ওরা ভাবলো যে এই দুঃসময়ে বাংলাদেশকে এটা কিনতে পারবে, তখন তো বটমলেস বাস্কেট। ওরা একটা দাম বললো, উনি বললো যে ঠিক আছে ওই দামে রাজি, কিন্তু একদিনে দিতে পারবো না, আমি 9 বছরে 18টা ইনস্টলমেন্টে দেবো, এই নাও তোমার মানে একটা প্রমিসারি। ভিন্ন ভাবে উনি একটা বিকল্প অ্যাডভান্স উনি প্রমিসারি নোট দিয়ে দিলেন, তুমি 6 মাস পর পর ব্যাংকে যাবা, টাকা নিয়ে যাবা। এবং উনি নিজস্ব উদ্যোগের চেষ্টা করলেন। এবং 74 সালে আপনি দেখেন বিদেশিদেরকেও ইনভাইট করলেন, নানান ভাবে আসলে বিকল্প যে নানানভাবে উনি উপায়গুলো চেষ্টা আছে করেছেন, সেগুলো আনতে হবে। সেটাকে কিন্তু করছেন। সরবরাহের যখন ঘাটতি হবে, বিশৃঙ্খলা তখন হবে, এবং এই একই সময়টাতে একইভাবে অতীতের মতোই বেশ কিছু অসাধু ব্যবসায়ী তারা কিন্তু অবৈধ সবসময় মজুদ হবে। শুরু করেছেন। সেইটা ঠেকাতে আবার এই সরকার লাখ টাকা পুরস্কারও ঘোষণা করেছেন। পুরস্কার ঘোষণা করে আসলে এগুলো ঠেকানো সম্ভব হবে কিনা, এই উত্তরটি নিব জি25 প্রতিনিধিত্ব রাজকাহন থেকে বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। জি25 প্রতিনিধিত্ব রাজকাহন দেখছেন। মোহাম্মদ নাজমুল হক, যেই সময়টাতে আসলে সরবরাহ ঘাটতি হবে সেই সময়টাতে বিশৃঙ্খলা হবে, এটি বাংলাদেশে আমরা চিরাচরিত রূপে দেখেছি। কিন্তু অতীতের মতো এবারও আমরা দেখছি বেশ কিছু অসাধু ব্যবসায়ীরা তারা সুযোগ নিচ্ছেন। প্যানিক বাইং এর কথা আপনি বলছিলেন, সেটিও হচ্ছে, এবং এই সব কিছু রোধ করতে আবার পুরস্কারও ঘোষণা করা হচ্ছে সরকারের পক্ষ থেকে। পুরস্কার ঘোষণা করে কি এই প্যানিক বাইং কিংবা যারা অসাধুভাবে ব্যবসায়ী যারা আছেন তারা এই ধরনের কাজ করছেন সেগুলো আসলে রক্ষা করা সম্ভব হবে? আসলে দেখুন, আমাদের দেশে যেভাবে যত সহজে ভাবা যায় অত সহজে এগুলোকে বন্ধ করা যাবে না। এটার জন্য প্রথম পদক্ষেপটা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো যে আইনের সঠিক প্রয়োগ থাকতে হবে। আপনি এক জায়গায় করছেন, আরেক জায়গায় ছাড়ছেন, এটা করে কখনো লাভ হবে না। একজন উৎসাহিত হবে এবং আরেকজন যিনি ধরা পড়ছেন তিনি বের হয়ে আবার ওই কাজই করবেন। এগুলো রুখতে হবে। আমরা বারবার এভাবে বলে আসছি যে এই যে সোর্স, এই যে চুরি করা, চুরির তেল বিক্রি করা, এগুলোকে বন্ধ করা শুধু এই ক্রাইসিস টাইমে না, আমরা বিগত কয়েক বছর যাবত এগুলো বলে আসছি। কিন্তু বারবার এই অভিযোগের তীর তো আবার আপনাদের দিকেও, যারা আপনারা ব্যবসায়ী আছেন না, আপনাদের দিকেও আমি যায়। বলি আপনাকে, হ্যাঁ, এমনকি আমাদের ব্যবসা জ্বালানি কিন্তু আসলে পার্শ্ববর্তী দেশেও চলে যাচ্ছে, না, সেটিও আমাদের আছে। ব্যবসায়ীদের কিন্তু কয়েকটা দিক আছে। আমরা পেট্রোল পাম্প যারা, এটা এক ধরনের ব্যবসায়ী, আর যারা লুজ তেল বিক্রি করেন তারাও আমাদের আওতাভুক্ত নন, তারা অন্যদিকে। এবং এই আপনি কোনো একটা পেট্রোল পাম্পে দেখাইতে পারবেন না যে সরকার নির্ধারিত মূল্যের বেশি তেল বিক্রি করছে, এটা দেখাতে পারবেন না। এবং গভর্নমেন্ট গত 1 মাস যাবৎ প্রতিটা শহরে, প্রতিটা যেখানে শহর নাই সেখানে পর্যন্ত ম্যাজিস্ট্রেট পাঠাচ্ছেন, মোবাইল কোর্ট করতেছেন। এবং আজকে 7ম দিন, সপ্তাহে আজকে 7 দিন যাবৎ আপনার ডিবি পুলিশ দিচ্ছেন, সব পাম্পে যাচ্ছেন। ট্যাগিং অফিসার নিয়োগ করা হয়েছে। ট্যাগিং অফিসার নিয়োগ করছে আজকে 3 দিন, তৃতীয় দিন। তো এত কিছু তো করতেছেন, কিছু তো ধরতে পারেনি। ধরতেছেন যেগুলো, এগুলো শাস্তি দেন, দৃষ্টান্তমূলক শাস্তি দেন। মিডিয়ার মধ্যে তাদের প্রতিষ্ঠান, তাদের চেহারা নিয়ে আসেন, লাইসেন্স সাসপেন্ড করেন, জেল জরিমানা উভয় দণ্ড দেন।
তো এগুলো এইভাবেই তো করতে হবে। আর যে যে কিছু কিছু বিচ্ছিন্ন ঘটনা তো সব জায়গায় আছে, এমন কোনো বিভাগ দপ্তর নাই বাংলাদেশে যেখানে এই সমস্ত ঘটনা বিচ্ছিন্ন আবার এই যে ঘটনা নাই। প্যানিক ব্যাংকের কথা আপনি বলেন, সেটা আসলে ঠেকাবে কিভাবে? এটা ঠেকাতে পারে গভর্নমেন্ট যদি একটা সিস্টেম করে দেয় যে একজনে একবারে বেশি দিনে তেল নিতে পারবে না, আবার যদি নির্ধারণ করে দেয় যে একটা সেই ব্যবস্থা তো একবার সরকার করলো, তারপর আবার না না তুলেও ওনারা নিল। তো অযৌক্তিকভাবে করেননি। একটা মোটরসাইকেল 2 লিটার দিয়ে কীভাবে চলবে যারা শেয়ারিং করে, ওটা যৌক্তিকভাবে করা উচিত ছিল। আমাদের সাথে আলাপ করে করতেন, আমরা পদ্ধতি দিতাম। আমাদের সাথে কোনো আলোচনা করেন নাই তো। এই রেশনিং উইথড্র করার সময় আমাদের কাছে জিজ্ঞেস করেন নাই, রেশনিং যখন ইম্পোজ করছেন তখনও জিজ্ঞেস করেন নাই। স্টেক হোল্ডার সাথে তো আলাপ করতে হবে। জ্বালানি সেক্টরটা কিন্তু এত সহজ না যেমন আপনি বলছেন, এটা অত্যন্ত জটিল একটি জায়গা। তো এখানে আপনি সব স্টেক হোল্ডার, আপনি বাস মালিকদের ডাকেন, আমাদেরকে ডাকেন, ট্রাক ওনার অ্যাসোসিয়েশনকে ডাকেন, কারোর সাথে কোনো কিছু কথা বললেন দিয়ে দিলেন, আবার যখন উঠাইলেন সবই উঠিয়ে দিলেন। আবার শুধু তাই না, উঠিয়ে খান তখন নেই, আপনারা বললেন যার যা দরকার তা নিয়ে নাও। এই শোনেন, পৃথিবীর কোনো দেশের সরকার এখন যে চাহিদা গ্রাহকদের, এই চাহিদা মেটাতে পারবে না এইরকম একটা সিস্টেম। ইট ইজ ইম্পসিবল। আমি আপনাকে আমাদের বাংলাদেশ স্টোরেজের একটা পরিসংখ্যান দিই। বাংলাদেশে 68 লক্ষ টন তেল লাগে সব মিলিয়ে, হ্যাঁ, ডিজেল, ফার্নেস অয়েল, পেট্রোল, অকটেন যা কিছু আছে, কেরোসিন সব কিছু। আর 68 লাখ টন, গত বছর 65, এবার নির্ধারণ করা হচ্ছে 68। এই 68 লাখ টনের মধ্যে আমাদের বাংলাদেশের ডিজেলের সক্ষমতা মানে স্টোরেজ ক্ষমতা হলো 6,24,000 টন। অকটেনের স্টোরেজ ক্ষমতা হলো 54,000 টন। আপনি 6,24,000 টন দিয়ে আপনি 40 থেকে 45 দিন চালাতে পারবেন ডিজেল। আপনি 54,000 টন দিয়ে আপনি 35 থেকে 48 দিন চালাতে পারবেন, যেটা নর্মাল চাহিদা। আপনি পেট্রোল চালাতে পারেন 25 থেকে 32 দিন, ওটা 38,000 টন। এটা হলো আপনার স্টোরেজ ক্ষমতা বাংলাদেশের সরকারের। এখন আপনি এই অবস্থার মধ্যে আপনার যে সরকার যে বলছেন বারবারে যে ওনার কাছে তেল আছেন, ওই যে আমি প্রথমে বললাম অবশ্যই তেল আছে। আপনি এই সরকার আসছে কতদিন হয়েছে? 1 মাস সম্ভবত, 12 দিন বা সামথিং। তো এর মধ্যে তো ওনারা অলরেডি 5-6 লাখ টন নিয়ে আসছেন তেল। কিন্তু এই তেল শেষ যেভাবে পাবলিক চাহিদা, এই চাহিদার মতো দিতে গেলে তো এই 10-12 দিনের মধ্যে শেষ হয়ে যাবে, তখন তেল দেশ শূন্য হয়ে যাবে। এই তেল শূন্য বা এই যে পরিস্থিতির শঙ্কার কথা আপনি বলছেন, সেখান থেকে বাঁচার জন্য নানান রকম ব্যবস্থা ইতিমধ্যে গ্রহণ করার কথা বলেছে সরকার। অধ্যাপক ডক্টর সাইমা হক বিদিশা, ফুয়েল কার্ড চালু করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই অবস্থা থেকে আসলে এই অস্থিরতা কিংবা এই কারসাজিটা তারা আসলে মোকাবেলা করতে চায় ফুয়েল কার্ডের মধ্যে দিয়ে। আপনি কি মনে করেন এই সংকটটা আসলে ফুয়েল কার্ড দিয়ে নিরসন করা সম্ভব হবে? একটা বিষয় হচ্ছে যে বিভিন্ন ধরনের যে স্ট্র্যাটেজি বা পলিসি, ফুয়েল কার্ড সেটার একটা অংশ, কিন্তু বিষয়টা হচ্ছে যেটা একটু আগে উনি যেটা বললেন যে কয়েকটা ভাগে যদি আমরা একটু ভাগ করি ইস্যুগুলোকে, একটা হচ্ছে যে আমাদের এই প্যানিকটা, হ্যাঁ, তো প্যানিকটা কমানোর যে বিষয়টা সেটা আমার মনে হয় খুব জরুরি, হ্যাঁ, এবং সংকট আছে, হ্যাঁ, এবং এই সংকটটা বিশ্বব্যাপী সবাই কিন্তু এই সংকটটা অনুভব করছে, কিন্তু আমাদের মোটামুটি কিছুটা প্রস্তুতি আছে এবং বিষয়টা ওরকম মারাত্মক পর্যায়ের না, এই ধরনের একটা মেসেজটা যদি ভোক্তাদের মধ্যে যাওয়া সম্ভব হয় তাহলে সেটা কিছুটা হলেও একটা স্বস্তিদায়ক পরিস্থিতি তৈরি করে। এখন সেই কাজটা করা খুব সহজ না, এটা আমরা মুখে বলছি, কিন্তু এই কাজটা করা খুব সহজ না, কারণ আমরা সবাই ভোক্তা, আমরা জানি যে ভোক্তার এটা শুধু জ্বালানির বিষয়টা উনি ঠিকই বলেছেন, এটা খুবই জটিল বিষয়, কিন্তু আমরা যদি অন্যান্য ভোগ্যপণ্যের কথাও চিন্তা করি, আমরা কিন্তু বিভিন্ন সময় দেখি হঠাৎ করেই প্যানিক বাইং কিন্তু শুরু হয়ে যায়, হ্যাঁ। তো সেই জায়গাটাকে আমরা চিন্তা করে, এটা যেমন একটা জায়গা চিন্তা করার, এর পাশাপাশি আইন শৃঙ্খলার ব্যাপারটা খুব শক্ত হাতে দেখা, সেটাও যেমন আরেকটা জায়গা। সুতরাং এই দুটো আসলে আমাদের সাপ্লাই এবং ডিমান্ডের ক্ষেত্রে একটা মোটামুটি একটা ব্যালেন্স আনার এবং একটা রিজনেবল একটা প্রাইস লেভেল যাতে রাখার যে বিষয়টা, সেটাকে হয়তো একটা রাখা হবে। ইতিমধ্যে আমরা দেখেছি এই সংকট নিরসনে নানান রকম পদক্ষেপ ইতিমধ্যে গ্রহণ করেছে। হোম অফিস, রেশনিং কিংবা কর ছাড়ের পথে তারা হেঁটেছে। অস্ট্রেলিয়ায় আপনি নিশ্চয়ই জানেন যে জ্বালানি সংকটে গণপরিবহনের ভাড়াও মওকুফ করা হয়েছে। এই ধরনের পদ্ধতিগুলো কি বাংলাদেশে কার্যকর হতে পারে? আমি যেটা আমার মনে হয় সেটা হচ্ছে যেটা আমি একটু আগে বললাম, যে একটা যেমন আমরা এই জায়গাটাকে এভাবে দেখতে পারি সাপ্লাই ডিমান্ড, দ্বিতীয় যে জায়গাটা সেটা হচ্ছে যে আপনি যেটা বলেন যে কৃচ্ছতা সাধন করার মধ্যে কোনো ক্ষতির কিছু নাই, এবং কারণ কৃচ্ছতা সাধনের ক্ষেত্রে আমাদের দেখতে হবে অগ্রাধিকারের জায়গাটা, এটা বারবার যেটা চিন্তা করতে হবে অগ্রাধিকারের জায়গাটা, কারণ আমাদের কিন্তু এটাও বুঝতে হবে যে আমাদের ভর্তুকিটা, আমাদের জ্বালানি ভর্তুকি কীরকম, এবং সেদিক থেকে যদি আমরা চিন্তা করি, সেই যদি মূল্য যদি দাম যদি বাড়তে থাকে আমরা কতটুকু পর্যন্ত আসলে ভর্তুকি দিতে পারবো। কারণ আমরা যদি দেখি যে আমাদের যে ফিসকাল স্পেসটা কিন্তু খুবই ন্যারো, এবং সেই দিক থেকে আমাদের আসলে ভর্তুকি 2%-এর উপরে জিডিপির, আমরা যদি গত বছরের ফিগার দেখি, তাহলে সেই দিক থেকে আমরা চিন্তা করলে আমাদের কিন্তু ওই দিকটাও বিবেচনা করতে হবে। এখন কিন্তু এই জায়গাটাতে আমাদের দেখতে হবে যে
ক্রুশাল যে সেক্টরটা, যেটা বারবারই যে কথাটা বলার চেষ্টা করছি, সেটা হচ্ছে যে আমাদের কৃষি আমরা কিন্তু দেখেছি যে ডিজেলের সরবরাহের কারণে কিন্তু বিভিন্ন জায়গায় ইউরোপের বিভিন্ন দেশগুলোতে এবং কিছু কিছু সময়ও তাদের যে মার্চ এপ্রিল এই সময়টাতে যে সরবরাহের ক্ষেত্রে সে বিভিন্ন কৃষি খাদ্যপণ্যের ক্ষেত্রে কিন্তু শস্যের ক্ষেত্রে কিন্তু দাম বেড়ে গেছে। এই জায়গাটা আমার মনে হয় খুব ক্রুশাল। এই জায়গাটা কখনোই হতে দেওয়া যাবে না। সামষ্টিক অর্থনীতিতে একটা বড় ধাক্কা আসতে যাচ্ছে, সেই সংখ্যাটা আসলে উড়িয়ে দেওয়ার খুব একটা সুযোগ নেই। উড়িয়ে দেওয়ার সুযোগ নেই, তবে আমাদের যে জিনিসটা মনে রাখতে হবে যে ওই কারণে আমাদের প্রায়োরিটি যে খাতগুলো আছে সেই প্রায়োরিটি খাতগুলো যাতে সেভাবে এফেক্টেড না হয় সেই জায়গাটা দেখতে হবে। আসলে বিকল্প উপায় বের করার কথা তো বারবার বলছিলেন মোহাম্মদ মকবুল ইলাহি চৌধুরী। বাংলাদেশের তেলের একটা বড় অংশ কিন্তু সৌদি আরব থেকে আসে। সৌদি আরবের তো লোহিত সাগর দিয়ে যদি নির্বিঘ্নে ইউরোপের বিভিন্ন দেশে তেল যেতে পারে, বাংলাদেশে আসতে আসলে অসুবিধাটা কোথায়? দেখেন, যুদ্ধটা কিন্তু কি বলে ইরানে সীমাবদ্ধ না। বোমটা কিন্তু বাহরাইনেও পড়তেছে, দুবাইও পড়তেছে, সব জায়গায় পড়তেছে, এবং এটা আরও যে বিস্তৃত হবে না সেটাও কিন্তু বলতে পারেন না। ঠিক আছে, আমি কিন্তু অন্য জায়গায় আসব। এই ক্রাইসিস অতীত হয়েছে, আজকেও হচ্ছে, আগামী দিনও হবে। উত্তরণের আমাদের লং টার্ম প্ল্যান হবে, সেটা হচ্ছে আমার নিজস্ব খাত থেকে আমি কতটুকু জ্বালানি আমি সরবরাহ করতে পারি, এই জায়গাটাতেই গুরুত্ব দেওয়া দরকার। আমরা কিন্তু সবসময় চিন্তা করতেছি বিদেশ থেকে গ্যাস আনবো, তেল আনবো, কয়লা আনবো, ইত্যাদি ইত্যাদি, কিন্তু আমার নিজস্ব যে ক্ষমতা আছে সেটাকে কিন্তু আমরা বৃদ্ধি করার চেষ্টা করছি না। আমি বর্তমান সরকারকে একটা জিনিস মনে করায় দিতে চাই, সেটা হচ্ছে মাননীয়া খালেদা জিয়ার প্রথম সরকারের আমলে 1991 থেকে 95 সালের যে সরকার ছিল, সেই সময় একটা জাতীয় জ্বালানি নীতি করেছিলেন উনি, দেশীয় এক্সপার্টদের দিয়ে। And incidentally, I was the youngest member of that committee. I feel proud of it. আমি দয়া করে বলবো যে প্লিজ এটা দয়া করে খোলেন, দেখেন, এবং কী রেকমেন্ডেশন ছিল অ্যান্ড হোয়াট দ্য গভর্নমেন্টস হ্যাজ ডান ইন লাস্ট ফিউ ইয়ার্স। এটা যদি আজকে করা হতো তাহলে এইরকম ক্রাইসিস সরকার বারবার যে এত বড় সংকটের কথা বলছেন, বিশেষ করে সরকার বারবার যে কৃত্রিম সংকট তৈরি করা হচ্ছে মার্কেটে, যে কথাটি বলার চেষ্টা করছে, শুনুন, এগুলো হচ্ছে খুবই নমিনাল একটা বিষয়। আমি 100 ভাগের 20 ভাগ বা 10 ভাগ হচ্ছে দায়ী এটার জন্য, কিন্তু মূল জিনিসটা তো আসলে তো সংকট তো হচ্ছে, এটাকে আপনাকে মেনে নিতে হবে। আন্তর্জাতিকভাবে আপনি বিদেশ নির্ভর, আপনি আরেকজনের কাছ থেকে না আনলে আপনি সংসার চালাইতে পারেন না। সেটাকে আপনাকে প্রথমে আপনার স্বীকার করে নিতে হবে। হ্যাঁ, আপনি হয়তো কম আনেন, সেটা বলেন যে আমি কম আনতেছি। সেই জায়গাটিতে আসলে একটা যদি আমরা স্মার্টলি কূটনৈতিকভাবে পুরো বিষয়টাকে হ্যান্ডেল করতে পারি, সেই জায়গাটি হবে। আমি কূটনীতিবিদ না, উনি ইকোনমিস্ট, উনি বলতে পারেন। এই জায়গাটিতে আসবো, এই আলোচনাটা করব। আমি একটা জায়গায় বুঝি, আমাকে ছোটবেলা থেকে শেখানো হয়েছে সোজা অঙ্কটা করো, আমার ঘরে হাতে আছে, নিজের হাতে যে সমাধান আছে আমি সেটার থেকে হাত দেব। এই জায়গাটিতে আসবো, একটা বিরতির সময় হয়েছে। জি25 প্রাতিনিধিত রাজকাহন থেকে আরেকটি বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। জি25 প্রাতিনিধিত রাজকাহন দেখছেন। ডক্টর সাইমা হক বিদিশা, স্মার্ট কূটনৈতিকভাবে যদি আমরা এগিয়ে যাই, সেটি আসলে এই জ্বালানি সংকট থেকে মুক্তির একটা পথ হতে পারে কিনা? একটা বিষয় হচ্ছে যে আমরা বোধহয় বারবার যখন আমরা কথা বলছি, আমরা প্রত্যেকে কিন্তু বিভিন্ন ধরনের ছোট্ট ছোট্ট পরামর্শ দিচ্ছি। আমাদের আসলে বর্তমানে আমাদের যে সার্বিকভাবে যদি আমরা চিন্তা করি, যেহেতু আমরা ব্যক্তিটা জানি না, সময়কাল জানি না, সুতরাং আমাদের আসলে সব ধরনের স্ট্র্যাটেজিগুলোই গ্রহণ করতে হবে। একদিক থেকে যেমন আমাদের ভোক্তাদের মধ্যে একটা আস্থার জায়গা তৈরি করা, হোর্ডিংয়ের বিষয়টাকে ক্ষেত্রে শক্ত হাতে দমন করা, সেটা যেমন ঠিক। কূটনৈতিক বিষয়গুলো, কৃচ্ছ্রতা সাধনের বিষয়টা যেমন ঠিক, তার পাশাপাশি কিন্তু আবার কূটনৈতিক বিষয়ে আমাদের কিন্তু একটু দেখতে হবে যে বিকল্প কি। এবং এই বিকল্পর কথাটা অবশ্যই একটু আগে যে আলোচনাটা বারবারই হচ্ছে, সেটা হচ্ছে যে আমাদের আভ্যন্তরীণ বিকল্পগুলো এবং বাইরে আমাদের বিকল্পগুলো দুটোই। কারণ আমাদের কিন্তু এটা স্বাভাবিকভাবে এই বিষয়টা কিন্তু আমরা বহুদিন ধরে এই কথাটা বলে আসছি যে আমরা যেভাবে আমদানি নির্ভর, সেই জায়গাটা থেকে আমাদের আস্তে আস্তে কিন্তু চিন্তা করতে হবে এবং নবায়নযোগ্য জ্বালানির বিষয়গুলো চিন্তা করতে হবে। যেমন কৃষিক্ষেত্রে এমনকি আমাদের যদি ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশনের ক্ষেত্রেও কিন্তু সোলার এনার্জিটাকে, এটা কিন্তু খুব একটা এক্সপোর্ট হয় নাই, এবং এই জিনিসটাকে এক্সপোর্ট করা যেটা, এটা হয়তো একেবারে খুব শর্ট টার্ম সলিউশন না, কিন্তু মিডিয়াম টার্মে এই সলিউশনটা কিন্তু চিন্তা করতে আমাদের হবে। এবং এখন কিন্তু আমাদের যে
সার্বিক পরিস্থিতি যে আমাদেরকে যেটা বলছে যে সেটা হচ্ছে এটা আমাদের খুব একটা টাইমলি একটা ইনিশিয়েটিভ কিন্তু এটা নিতেই হবে এখন, এবং সেই দিক থেকে আমাদের কূটনৈতিক বিষয়গুলো দেখতে পাবেন। কূটনৈতিক বিষয়গুলো যেটা সেটা হচ্ছে যে আমরা জানি যে আমাদের ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে সার্বিকভাবে আমাদের বিকল্পগুলোর ক্ষেত্রে আসলে কি ধরনের কিন্তু বিকল্প হতে আজকেও পারে। সংসদে দাঁড়িয়ে আমাদের পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেছেন বাংলাদেশের জ্বালানির কোনো সংকট নেই। একটা বিষয় যেটা সেটা হচ্ছে যে সংকট নেই এটা বলার হচ্ছে যে সংকটটা হয়তো ওই মাত্রায় নেই। একটা বিষয় হচ্ছে সংকট, একটা হচ্ছে চ্যালেঞ্জ। হ্যাঁ, যে সংকট হচ্ছে একটা খুব তীব্র একটা শব্দ, সুতরাং এটা অনেকটা একটু রিলেটিভ আমি যেটা মনে করি। তো এখন যে বিষয়টা এখনের পরিস্থিতিটা কিন্তু সার্বিকভাবে আপনি যদি বলেন একটা চ্যালেঞ্জ কিন্তু রয়েছে। আপনি যদি সেভাবে চিন্তা করেন স্বাভাবিকভাবে যে প্যানিকটা কেন হচ্ছে, আবার সংকটটা বলে এখানে আমি যদি ওভাবে চিন্তা করি যে সংকট কিন্তু অনেক আরো সময় প্যানিকটা বাড়াতে যে পারে। প্যানিকটা বাড়ায়, কিন্তু এই জায়গাটাতে একটা আশ্বস্ত করার একটা বিষয় দরকার যে হ্যাঁ এখানে একটা পরিস্থিতি স্বাভাবিকভাবে পরিস্থিতি, উনি একটু আগে যেটা স্ট্যাটিস্টিক্স দিলেন যে পরিস্থিতি কিন্তু এরকম না যে আগে আমরা স্বাভাবিকভাবে যেরকম জ্বালানি নিতাম বা যেরকম তেল নিতাম সেরকম কিন্তু মানুষ নিচ্ছে না, আরো বেশি করে নিচ্ছে। তো মানুষ যদি স্বাভাবিক জায়গায় কিছুটা হলেও ফেরত চলে আসে এখন, এবং সেই ফেরত চলে আসার জন্য আসলে কিন্তু ওই মেসেজটা কনভে করতে হবে। কিন্তু যে মেসেজটার কথা আপনি বলছেন, আমি মোহাম্মদ নাজমুল হক আপনার কাছে যাই। ইতিমধ্যে আপনিও নিশ্চয়ই খবরটি পেয়েছেন যে জ্বালানি যুগ্ম সচিব জানিয়েছেন জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ হবে আগামী মঙ্গলবার। এই নতুন দাম আসলে হিতে বিপরীত হবে নাকি সত্যিকার অর্থে আসলে যেই চ্যালেঞ্জটা আমরা মোকাবেলা করার জন্য প্রস্তুতি নিচ্ছি সেই প্রস্তুতি জায়গাটিতে আমাদেরকে সহায়ক ভূমিকা রাখবে? দেখুন, যেটা ওনারা বলছেন এটা তো মানে বিভিন্ন প্রেক্ষাপট আছে। বর্তমানে যে জ্বালানির যে মূল্য আন্তর্জাতিক বাজারে আমাদের দেশে যে মূল্য অনেক তফাৎ। সরকার ভর্তুকি দিচ্ছেন, জ্বালানি প্রতিমন্ত্রী মহোদয় গত পরশুদিন বলছেন 167 কোটি টাকা প্রতিদিন। এটা কিন্তু আর আজকে 167 নাই, এটা 80-র উপরে চলে গেছে। হ্যাঁ, তো কয়দিন দিবেন ওনারা, তো এটা চিন্তা করতে হবে। কাজে এই ক্ষেত্রে ওনারা হয়তো একটা চিন্তা ভাবনা করেছেন যে ভর্তুকিটা একটু কমিয়ে আনি, যেটা আপা বললেন যে ভর্তুকি কমানো দরকার বা কিছু দরকার। যে ভর্তুকি দিলে দেন রাজনৈতিক সিদ্ধান্ত হইতে পারে, কিন্তু কত দিবেন আপনি? দেশের অর্থনৈতিক অবস্থাটা মাথায় নিতে হবে। হয়তো ওই সমস্ত চিন্তা করে, এখন আমরা তো জানি না নতুন নির্ধারণ করবেন কি, 8 আনা 1 টাকা না আরও বেশি না আবার কমিয়ে দেবেন, নতুন নির্ধারণের মধ্যে তো কমটাও আছে, তাই না? তো কাজে ওই বিষয়টা তো ঠিক আছে, ওনাদের ছেড়ে দিই। এটা প্রতি মাসেই এই মার্কের দ্বারা এটা করার কথা, ওনারা তাই করেন। প্রতি মাসে শেষ দিন রাতে 12টা থেকে কার্যকর, বা যখন দেয় তখন থেকে কার্যকর। এইটা তো ধরে নিয়ে আমি বুঝলাম, কিন্তু আপনি পরিকল্পনার কথা আমরা সবাই বলছি, দীর্ঘমেয়াদী পরিকল্পনা নাকি বর্তমান ক্রাইসিস কীভাবে উঠবে সেই পরিকল্পনা, আমাদের এই দিকে কিন্তু ফোকাস করতে হবে। আমি যদি এখন দীর্ঘমেয়াদী পরিকল্পনার কথা চিন্তা করি তাহলে তো আমার সব অর্থনীতি শেষ। আমাকে এখন সর্বপ্রথম চিন্তা করবে বর্তমান যে ক্রাইসিস, এটা থেকে উত্তরণ হবো কীভাবে। আর দীর্ঘমেয়াদী পরিকল্পনা তো আপনাকে নিতেই হবে, সারা জীবন তো ইম্পোর্ট করতে পারবেন না, এবং সারা জীবন ইম্পোর্ট না করে যে চলতে পারবো সেই সক্ষমতা আমাদের কিন্তু আছে, কিন্তু আমরা ওদিকে যাচ্ছি না, আমরা শুধু বাইয়ের দিকে যাচ্ছি। সুবিধা আছে আমার, এইগুলোতে পরিহার করতে পারছি। আমি ওই আলোচনা এখন যাবো না, সমাধান আছে কিন্তু আমরা সমাধানের পথে হাঁটছি না। আপনি দেখেন, আমি সংক্ষেপে একটা কথা বলি, সেটা হলো যে এই বর্তমান ক্রাইসিস থেকে উত্তরণের একটাই উপায়, আপনাকে এই যে আপনি প্যানিক বাইং টেন্ডেন্সি এটা রুখতে হবে। মূল্য বৃদ্ধি করে কি প্যানিক বাইং টেন্ডেন্সিটা না, কমানো যাবে? মূল্য বৃদ্ধি প্যানিক বাইং যাবে না। আপনাকে এটা শৃঙ্খলার মধ্যে আনতে হবে। সমস্ত গ্রাহককে তুমি চাইলেই তেল কিনতে পারবে না, তোমার যা প্রয়োজন তুমি তাই কেনো, এইটার মধ্যে আসতে হবে। এবং এইটার মধ্যে আসলে আপনি একটু আগে বলেছেন একটা কথা, QR কোডের কথা বলছেন, তো করেন না কেন? আপনি দেরি করছেন কেন? ওইটা করতে যদি আপনাকে দেরি হয়, আপনি মেলুয়েলে যান। আগামী পরশুদিন থেকে বিভিন্ন জেলা প্রশাসক কয়েকজন অলরেডি ঘোষণা দিয়েছেন, ওনারা এই ফুয়েল কার্ড দিচ্ছেন। তা আপনি সারা বাংলাদেশে কত সমস্যাটা কি? আমি তো কোনো সমস্যা দেখছি না এখানে। নাকি আপনার ইগো যে না আমি ওনারা করছে আমি এটা করবো না, আমি অন্যটা করবো? তো করেন না ভাই, সরকার যদি ওই সক্ষমতা থাকে করেন। আমি তো বলছি আপনাকে যে গভর্নমেন্ট যে বলছে ওনার কাছে পর্যাপ্ত মজুদ আছে, আসলেই আছে, কিন্তু দৈনন্দিন নিত্য নৈমিত্তিক যে চাহিদা ওইটা অনুযায়ী আপনার লাগবে 5 লিটার, আপনি 50 লিটার নেবেন, ওই চাহিদা মেটাতে পারবেন না গভর্নমেন্ট। এই মুহূর্তে আসলে নিয়ম নীতিগুলো আসলে খুবই জরুরিভাবে প্রয়োগ করাটা খুবই জরুরি। মকবুল ইলাহি চৌধুরী, আপনার কাছে আসি। আমরা আসলে যেই চ্যালেঞ্জটা মোকাবেলা করতে যাচ্ছি এই জ্বালানি কিংবা তেল নিয়ে, সেই চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য যথেষ্ট সক্ষমতা কিংবা প্রস্তুতি আমাদের আছে কি না? দেখেন, আমাদের সবই আছে, কিছুই নেই। আপনি যদি এটা ব্যুরোক্রেটিক্যালি আপনি সলভ করতে চান পারবেন না, আপনাকে সবাইকে আস্থার মধ্যে নিতে হবে। উনি যে কথাটা বললেন
এটা যদি প্রথম দিন থেকেই যদি ব্যবসায়ীদেরকে এবং আরও সংশ্লিষ্ট যারা আছে সবাইকে নিয়ে যদি সিদ্ধান্ত নিয়ে বলতেন যে ভাই আপনি 2 লিটারের বেশি নিয়েন না, তাহলে কিন্তু একরকম হতো। সবাইকে নিয়ে যদি আপনি অবস্থাটা সৃষ্টি করে বলতেন যে কোনো সমস্যা নেই, যে যত পারেন নিয়ে যান, তাহলেও আজকে এই সমস্যাটা হতো না। কাজেই আপনি ব্যুরোক্রেটিক্যালি সম্ভব না। সমস্যা যখন হয়েছে, সবার যখন সমস্যা, সমাধানটাও সবাইকে নিয়েই করতে হবে। এটা মাথায় মধ্যে রাখতে হবে। 2 নম্বর, আবার আমি বলবো, নিজের ঘরে যেটা আছে সেটা দিয়ে আগে সমাধান করার চেষ্টা করেন কতটুকু পারেন, বাকিটা বাইরের থেকে আনেন। যতটা বিদেশ নির্ভর কমাবেন জি, কিন্তু সরকারের ততটা যথেষ্ট হবে। সদিচ্ছা আছে সেটি তো আমরা অনেকটা নিশ্চিত। আমি বিশ্বাস করি না। আমি আজকে 1 মাসেরও উপর হলো সরকার ক্ষমতায় এসছে। বেগম খালেদা জিয়ার আমলে যে জ্বালানি নীতিটা তৈরি করা হয়েছিল সেটাকে একবার রিভিউ করার প্রয়োজন তারা মনে করলো না কেন? যদি জ্বালানিটা যদি প্রাইম হয়, আজকে আমার চলার পথে সবথেকে বেশি প্রয়োজন। আজকে চুলা জ্বালাইতেও জ্বালানি লাগে, বিদ্যুৎ তৈরি করতেও কলকারখানা লাগে, থেকে শুরু করে কলকারখানাও লাগে, কৃষিতে আগে লাগতো না, এখন কৃষিতেও লাগে, যানবাহনও লাগে। কাজে তাদের উচিত ছিল যে উনি এত কষ্ট করে একটা জ্বালানি নীতি করলেন, ওটা কি সেই সময়ের জন্য ছিল? একদম না একদম শেষ আগে? সময় আমরা চলে এসেছি। হ্যাঁ। মকবুল ইলিয়াস, যদি একটু ছোট করে জানতে চাই, সমাধান থেকে ঠিক কত দূরে আছি আমরা? মানে সমাধানটা আসলে আমাদের জন্য সহজ কিনা? সমাধান যদি করতে চাই, আমি মনে করি না বেশি দূরে আছি। হ্যাঁ, কিন্তু শাকবাড়ি সমাধান হবে তাই না, কিন্তু সহনীয় পর্যায়ে নিয়ে আসার জন্য এটা যদি করতে হয় সবাইকে মিলায় করতে হবে, সবাইকে আস্থায় নিয়ে করতে হবে। জি, মোহাম্মদ নাজমুল হক, তার মানে আসলে গ্রাহকরা যথেষ্ট মানে নিজেদের চাহিদা অনুযায়ী তেল পাম্পগুলোতে পাবেন কিনা, একদম ছোট করে 10 সেকেন্ডে। এটা যখন সরকার আমাদের চাহিদা অনুযায়ী তেল দিবেন তখন পাবেন, সিম্পল অ্যান্সার। আমার তো কোনো চাহিদা নাই, সব ভোক্তার যে চাহিদা আমি ওইটাই সরকারের কাছে চাহিদা। এখন ওই চাহিদার মতো যদি তেল দিতে পারেন, যদিও এটা দেওয়া উচিত হবে না, দেশ তেল শূন্য হয়ে যাবে। তাই কারণ যদি আমার যেটা অরিজিনাল চাহিদা, আমি আজকে সারাদিন মাইকিং, আমার পাম্পে আজকে মাইকিং ব্যবস্থা করছি, ভাই আপনার যতটুকু পর্যন্ত টুকু নেন, কিন্তু কে কার কথা শুনে? সবাইকে আসলে সম্মিলিতভাবে এই প্রচেষ্টা করতে হবে। জি, নিশ্চয়ই। মোহাম্মদ নাজমুল হক, অধ্যাপক ডক্টর সাইমা হক বিদিশা, মোহাম্মদ মকবুল ইলাহি চৌধুরী, অসংখ্য ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি জি25 পাত নিবেদিত রাজকাহন থেকে। ফিরবো আগামীকাল রাত 10টায় নতুন রাজকাহন নিয়ে। ডিবিসির সঙ্গেই থাকুন।